টাই বাঁধতে পারো? কখনো বাধা হয়নি। ট্রাই করে দেখো, আমি বলে দিচ্ছি কিভাবে বাঁধতে হয়। চিত্রলেখা আপত্তি করে না। রৌনকের বলে দেওয়া মোতাবেকই টাই বেঁধে দেয়। প্রথম চেষ্টায় ঠিকঠাকই বাঁধতে পেরেছে সে। টাই বাঁধা ঠিক হয়। রৌনক বলে, এত সুন্দর করে টাই বেঁধে দিলে এর বিনিময়ে তো তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? কি? রৌনক চিত্রলেখাকে কিছু বলার সুযোগ দেয় না। বুঝে ওঠার আগে আলতো ভঙ্গিতে ছোট্ট করে চিত্রলেখার ঠোঁটে চুমু খায় রৌনক। ছেড়ে দিয়ে বলে, তোমার ইয়ট। রৌনকের কাণ্ডে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে চিত্রলেখা। তা দেখে হাসি পায় রৌনকের। মৃদু হেসে বলে, আমি চট্টগ্রাম যাচ্ছি। কবে আসবেন? চিত্রলেখাকে বিচলিত হতে দেখে আগের চাইতে আরো বেশি হাসি পায় রৌনকের। এগিয়ে এসে বইয়ের গালে হাত রেখে বলে, চিন্তা করো না, তোমাকে একা রেখে আপাতত আমি নিজেও বেশি সময় দূরে থাকতে পারবো না। সন্ধ্যা নাগাদ ফিরে আসবো তোমার কাছে। রৌনকের এসব কথায় চিত্রলেখার বুকের ভিতর কি যেন হয়। ঢেউ উঠে শিহরণের। মানুষটা এমনভাবে বলে যেন সে একান্তই তার ব্যক্তিগত। রৌনক নিজেই জিজ্ঞাসা করে, কোথাও যেতে চাও? আমি আবার কোথায় যাব? ভাই বোনদের সাথে দেখা করে আসতে পারো চাইলে। সত্যিই যাব? যেতে চাইলে অবশ্যই যাবে, যখন যেখানে যেমনটা মন চাইবে। আমি ড্রাইভারকে বলে দেবো আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এসে বাসায় চলে আসবে। তুমি যখন যাও বাড়ি নিয়ে যাবে তোমাকে। তবে প্লিজ সন্ধ্যার আগে ফিরে এসো, আমি যেন বাসায় ফিরে তোমার মুখখানে দেখতে পাই। চিত্রলেখা মাথা ঝাঁকায়। রৌনক আরো বলে, ও বলতে ভুলে গেছিলাম, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? আমার জন্য? কি? 1 মিনিট দেখা দিচ্ছি। রৌনক চেঞ্জিং রুমে গিয়ে একটা এনভেলপ নিয়ে ফিরে এসে চিত্রলেখার হাতে দিয়ে বলে, তোমার গিফট। কি আছে এর ভেতর? খুলে দেখো। চিত্রলেখা এনভেলপটা খুলতে ভেতর থেকে একটা দলিল বেরিয়ে আসে। কৌতূহল নিয়ে দলিলটা চেক করে সে। চিত্রলেখার চোখ বড় হয়। দলিল পড়ে নিয়ে জিজ্ঞাসা করে, এসব কি? পরে বুঝতে পারো না কিছু? এটা কি করেছেন আপনি? কি করেছি? আমি না বুঝতে পারছি না কিছু। রৌনক এগিয়ে এসে চিত্রলেখার বাহু ধরে বলে, রিল্যাক্স চন্দ্র, এত ঘাবড়াচ্ছ কেন? কিন্তু চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, ইটস জাস্ট এ লিটল গিফট ফর ইউ ফ্রম মি। আই ক্যান ডু মাচ মোর ফর মি। এসব তো আমি চাইনি। গিফট কি কেউ চেয়ে নেয়? আমার ইচ্ছে হয়েছে, আমি দিয়েছি, ব্যাস। তাও এটা। রৌনক দুহাত বাড়িয়ে চিত্রলেখার গাল ছুঁয়ে বলে, তুমি রনক জামানের ওয়াইফ, গেট ইউজ টু দিস। আরও একটা জিনিস আর বাকি আছে তোমাকে। আবার কি? রৌনক তার মানিব্যাগ থেকে একটা ক্রেডিট কার্ড বের করে চিত্রলেখার হাতে দিয়ে বলে, এখন থেকে এটা তোমার, এনি টাইম ইউজ করবে। যা লাগবে কিনবে, যত কিছু টাকা লাগবে তোমাকে কোনো হিসাব দিতে হবে না। আমি হিসাব চাইবে না কখনো। আমতা আমতা করে চিত্রলেখা বলে, এটা আমায় কেন দিচ্ছেন? এসব দিয়ে আমি কি করব? তোমার লাগবে তাই দিচ্ছি। না, আমি এটা দিয়ে কি করব? আমার এসব কার টাকা পয়সা কিছু লাগবে না। লাগবে না বললেই তো হলো না, 100 বার লাগবে। একটু পর ভাই বোনদের সাথে দেখা করতে যাবে, খালি হাতে যাবে নাকি? আমি সারাদিন থাকবো না। তোমার কিছু টাকা দরকার হলে এটা ইউজ করবে। রৌনক তার মানিব্যাগ থেকে কিছু ক্যাশ বের করে চিত্রলেখার হাতে গুজে দিয়ে বলে, এগুলো হাতে রেখো, কাজে লাগবে। এত টাকা পয়সা আমাকে কেন দিচ্ছেন আপনি? আমার এসব চাই না, বিশ্বাস করুন। এভাবে বলছো কেন? আমি তো তোমার সেফটি প্রয়োজনের কথা চিন্তা মাথায় রেখে দিচ্ছি। আমি না থাকলে তোমার যদি প্রয়োজন হয় তুমি আনিয়ে নেবে। টাকা ছাড়া কিভাবে আনবে? আমার কিছু লাগবে না, এসব আমার চাই না। আপনি প্লিজ নিয়ে যান এগুলো। চিত্রলেখা কার্ড টাকা ফেরত দেওয়ার চেষ্টা করলে রৌনক ধমকে উঠে থাকে। চুপ, শান্ত হয়ে আমার কথা শোনো। এমন করছো কেন তুমি? আমার অবর্তমানে তোমার যদি কিছু প্রয়োজন হয় তখন কিভাবে ম্যানেজ করবে তুমি? তোমার যা লাগবে আমি সবই ব্যবস্থা করে দিব, কিন্তু তারপর প্রত্যেকের একটা ব্যক্তিগত নিড থাকে, সেই জন্য দিচ্ছি। এগুলো রাখো, তোমার কাজে লাগবে, ট্রাস্ট মি। চিত্রলেখার কিছু বলে না। তার কথা যে রৌনকের সামনে ধোপে টিকবে না বুঝতে পেরে চুপ করে যায় সে। তবে ভেতরে ভেতরে ভীষণ ইতস্তত সে। এভাবে রৌনকের থেকে টাকা বা কার্ড নেওয়াটা ঠিক লাগছে না তার। চিত্রলেখা টাকার জন্য রৌনককে বিয়ে করেনি, অথচ কেউ দেখলে ভাববে টাকার জন্যই হয়তো সে রৌনককে বিয়ে করেছে। এই চিন্তাটা মাথায় আসতে মস্তিষ্কের ভেতরটা আউলে যাচ্ছে চিত্রলেখার। রৌনক হয়তো বুঝতে পারে। চিত্রলেখার বাহু ধরে তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজ পায়ের উপর ভর দিয়ে নিচে বসে মুখ তুলে বইয়ের দিকে তাকায় বলে, তোমার মাথার ভেতর যেসব উল্টাপাল্টা ভাবনা আসছে সেসব ঝেড়ে ফেলো। কে কি বললো, কে কি ভাববে, এইসবে আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য শুধু তুমি ম্যাটার করো, তোমার ভালো থাকা ম্যাটার করে আমার। সো সব ভুলে যাও।
রৌনক উঠে দাঁড়িয়ে চিত্রলেখার কপালে একটা চুমু খেয়ে বলে। আসছি, সাবধানে থেকো। বেরিয়ে যেতে নিয়ে থেমে গিয়ে আচমকায় চিত্রলেখাকে জড়িয়ে ধরে রৌনক। এমন কাণ্ডে অবাক হয় চিত্রলেখা। দম বন্ধ হয়ে আসতে চায় তার। রৌনক চিত্রলেখার কানে বিড়বিড় করে কার্ডের পিন বলে দিয়ে আরো বলে, পিন ছাড়া কার্ড ইউজ করবে কিভাবে? আসছি, নিজের খেয়াল রেখো বউ। ফিয়ামানিল্লাহ। বলেই ওখানে দাঁড়িয়ে রয় চিত্রলেখা। নিজের হাতে থাকা রৌনকের দিয়ে যাওয়া কার্ড ও টাকার দিকে তাকিয়ে থাকে। সেই সঙ্গে রৌনকের দিয়ে যাওয়া দলিলগুলোতে আরেকবার চোখ বুলায়। খালুর বাড়িটা চিত্রলেখার নামে কিনে নিয়েছে রৌনক। এগুলো সেই বাড়ির দলিল। এখানে স্পষ্ট করে লেখা আছে রায়বাজারের ওই একতলা বাড়িটার মালিকানা এখন থেকে চিত্রলেখার। রৌনক কখন এসব করেছে খুনাক্ষরেও কিছুই টের পায়নি সে। তাছাড়া চিত্রলেখা বাড়ি কেনার কথা কিছু বলেওনি তাকে। রৌনক যেমন কিছু করবে ভাবতেই পারেনি চিত্রলেখা। মস্তিষ্কের ভেতর সব কেমন তালগোল পাকিয়ে আসছে তার। কনফিউজড হয়ে যাচ্ছে চিত্রলেখা। জীবন সহজ হচ্ছে না কঠিন কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে রৌনক নামক একটা গোলক ধাঁধায় আটকে আছে সে। চারিদিকে কেবল অর্থবিত্ত নামের প্রাচুর্যে ঘেরা। সকাল সকাল রিপার ফোন পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। লিখন কি হয়েছে কে জানে। সকাল সকাল ফোন দিয়ে রিপা জানায় সে লিখনদের এলাকাতে আছে। লিখন যেন চটজলদি তৈরি হয়ে বেরিয়ে আসে। গতকাল রাতেও দেখা হয়েছে ওদের। হঠাৎ কি হলো যে এই জরুরি তলব। সময় বিলম্ব না করে কোনো রকমে তৈরি হয়ে নিয়েই আজ বেরিয়ে পড়ে লিখন। এমনকি সকালে নাস্তাটাও খায়নি। জরুরি কাজ আছে বলে খালি মুখে বেরিয়ে পড়েছে। অথচ চিত্রলেখা থাকলে এই কাজ করতে পারতো না লিখন। যত জরুরি কাজই থাকুক না কেন নাস্তা করে বের হওয়া লাগতো তার। নাস্তা না করে বের হবার মতো দুঃসাহস লিখনও করতে পারতো না চিত্রলেখার উপস্থিতিতে। মানুষের উপস্থিতি এমনই জিনিস। একজন মানুষের থাকা না থাকায় অনেক কিছু বদলে যায়। অনেকগুলো জীবন বদলে যায়। বদলে যায় জীবনের গল্পগুলো। ঠিক বদলে যায় না নতুন মোড়ে সংযোগ ঘটে জীবনে। রিপার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগে লিখন। বলা যায় এক প্রকার দৌড়েই এসেছে সে। লিখনকে হাঁপাতে দেখে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিয়ে রিপা জিজ্ঞাসা করে, তুমি কি দৌড়ে আসছো নাকি? হাঁপাতে হাঁপাতে লিখন জবাব দেয়, হুম। কেন? তুমি দাঁড়াই আসছো কেন? আমি দাঁড়িয়ে আছি তো কি হয়েছে? আমাকে কি ছেলে ধরা তুলে নিয়ে যাবে যে তোমাকে দৌড়ে আসতে হবে? লিখন আর জবাব করে না। পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়। এই সুযোগে রিপা বলে, জরুরি কথা আছে তোমার সাথে। সব শুনবে, আগে রিক্সা নেই, এলাকা থেকে বের হই তারপরে সব শুনছি। রিক্সাটা এলাকা ছেড়ে নিউ মার্কেটের দিকে অগ্রসর হলে লিখন জিজ্ঞাসা করে, বলো এবার তোমার জরুরি কথা শুনে। রিপা সিরিয়াস চাহনি নিয়ে পাশ ফিরে লিখনের মুখের দিকে তাকায়। প্রেমিকার চোখের চাহনি দেখে খানিকটা সন্দেহ হয় তার। কিন্তু ঘটনা কি হতে পারে ভেবে কিছু পায় না সে। লিখনকে অবশ্য আবারও কিছু জিজ্ঞেস করা লাগে না। রিপা নিজেই বলে, রৌনকের ভাইয়ের সাথে তোমার বোনের কি সম্পর্ক? কোন রৌনক ভাই? তার সাথে আমার বোন কেন কোনো সম্পর্কে থাকতে যাবে? সম্পর্ক তো অবশ্যই আছে। সম্পর্ক না থাকলে কি কেউ হুট করে এভাবে বিয়ে করে নেয়? বিয়ে? লিখনের বুঝতে একটু সময় লাগে। রিপা রৌনক জামান তথা চিত্রলেখার বরের কথা বলছে। ও আচ্ছা, তুমি আপার বস মানে জামান গ্রুপের সিও রৌনক জামানের কথা বলছো? তো আর কার কথা বলবো? তোমার বোনের তো তার সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চিনো? আমার বাবা ব্যবসায়িক সূত্রে জামান ভাইয়ের গ্রুপের সাথে আছে। রৌনক ভাইয়েরকে আমি আমার জন্মের পর থেকে চিনি। গতকাল ভাইয়া তার ফেসবুক আইডিতে ম্যারিড স্ট্যাটাস দিয়েছে। তোমার সাথে দেখা করে বাসায় যাওয়ার আরও অনেক পরে দেখলাম রৌনক ভাই যাকে বিয়ে করেছে সে আর কেউ নয়, চিত্রা আপা, তোমার বোন। ও, লিখন বুঝতে পারে না এই মুহূর্তে তার কি বলা উচিত। রিপাও চুপচাপ হয়ে যায়, আর কিছু বলে না। আচমকায় কথার মাঝে চুপ করে যেতে দেখে লিখন জিজ্ঞাসা করে, কি হয়েছে এমন চুপ হয়ে গেলে যে? সব ঠিক আছে তো? না কিছু না, তুমি আমার কথায় রাগ করো না যেন। আমি ভাবলাম আপার হয়তো রৌনক ভাইয়ের সাথে আগে থেকে কোনো সম্পর্ক ছিল, তাই এভাবে বিয়ে করে ফেলেছে তারা দুজনে। রৌনক ভাইকে তো ছোটবেলা থেকেই চিনি। এভাবে হুটহাট বিয়ে করে ফেলার মতো মানুষ সে নয়, তাই খানিকটা খটকা লেগেছে। সেই কৌতূহল থেকে ছুটে এলাম জানতে। তুমি রাগ করনি তো? না। এই প্রসঙ্গে তারা কেউ আর কথা বাড়ায় না। তবে মনে মনে রিপা খানিকটা বিচলিত। চিত্রলেখার জন্য খানিকটা চিন্তাও হয় তার। রৌনকদের বাড়ির কারো কথা ভাবছে না সেই মুহূর্তে, বরং
তার মস্তিষ্ক জুড়ে আছে সাবা। নিজের আপন মায়ের পেটের বোনকে রিপা চিনে। সাবা যে এত সহজে রৌনকের পিছু ছাড়বে না তা রিপার অজানা নয়। রৌনককে দুদিন ধরে নয়, অনেক বছর ধরে পছন্দ করে সাবা। আসলে পছন্দ নয়, রৌনকের পাওয়ার নাম টাকা পয়সা দেখে তাকে পাবার জন্য মরিয়া হয়ে আছে সে। রৌনক জামান নামটার যে পাওয়ার রয়েছে সেটা সাবার চায়। পৃথিবীতে রৌনকের নামের ব্যবহার একমাত্র তার বউ সবচাইতে বেশি করতে পারবে। মিসেস রৌনক জামানি এই নামের দাবিদার হতে পারবে। এই নাম, ফেম আর পাওয়ারের ভীষণ লোভ সবার। যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন সবার রৌনককে চায়। রৌনককে পাবার জন্য চিত্রলেখাকে আঘাত করতেও দুইবার ভাববে না সাবা। আর রিপার ভয়টা এখানেই, সাবা নিজের জেদের বশে চিত্রলেখার কোনো ক্ষতি না করে ফেলে। লিখনার কথা বাড়ায় না, কিছু জিজ্ঞাসাও করে না, কিন্তু এতটুকু বুঝতে পারে রিপা কিছু ভেবে বিচলিত। হয়তো এই মুহূর্তে তাকে বলতে চাইছে না, সেজন্যে একবারই কিছু জিজ্ঞাসাও করে না। সময় হলে বা রিপার মন চাইলে সে নিজে থেকেই বলবে। চিত্রলেখা দাঁড়িয়ে আছে দিলারা জামানের সামনে, কিঞ্চিত ভয়ে হাঁটু কাঁপছে তার। এই ভয় বা হাঁটু কাঁপাকাঁপির কারণ তার জানা নেই। খানিকক্ষণ আগে নিজের ঘরে বসেছিল চিত্রলেখা। রৌনক বেরিয়ে যাবার পরপরই তানিয়াও অফিসে চলে গেছে। মিম মিশকাত চলে গেছে স্কুলে। এই মুহূর্তে বাসায় আছে দিলারা জামান, জাহানারা, চিত্রলেখা। যদিও হেল্পিং হ্যান্ডেরা অনেকজনই আছে, এত মানুষের উপস্থিতিতেও নিজেকে একা লাগছে তার। যতক্ষণ রৌনক ছিল ততক্ষণ অবশ্য নিজেকে একা লাগেনি, কিন্তু রৌনকটা বেরিয়ে যাবার পর থেকে আর কিছু ভালো লাগছে না তার। নিজেকে অনেক নিঃসঙ্গ লাগছে, একাই ঘরে বসেছিল। আচমকায় জাহানারা উপস্থিত হয়ে জানায় শাশুড়ি তাকে তলব করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাঁটু কাঁপতে আরম্ভ করেছে তার। সেই কাঁপাকাঁপি এখনো চলছে। দিলারা জামান বসে আছেন একটা সিঙ্গেল সোফা চেয়ারে। ওনার বসার ভঙ্গিটা ভীষণ রিল্যাক্সিং। আয়েশ করে বসে আছেন তিনি, পেছন দিকে হেলান দিয়ে। চিত্রলেখা ওনার থেকে কম করে হলেও 5 হাত দূরে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নিচের দিকে। দিলারা জামানের ভাব দেখে মনে হচ্ছে উনি কলেজের প্রিন্সিপাল। চিত্রলেখা সেই কলেজেই পড়ালেখা করে। সে হয়তো বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছে, তাই তাকে শাস্তি দেবার জন্য ডাকা হয়েছে। দুজনার একজনের মুখেও কথা নেই। চিত্রলেখার সঙ্গে জাহানারাও এসেছিল, কিন্তু দিলারা জামান তাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। ওর সঙ্গে আমি একান্তে কথা বলতে চাই। বাক্য দিলারা জামানের মুখ গলে বের হতেই সেখান থেকে প্রস্থান করেছে জাহানারা। অনেকক্ষণ চুপ করে থাকার পর দিলারা জামান বলেন, সামনে এসো। শাশুড়ির আদেশে একদম সামনে আগায় চিত্রলেখা। দিলারা জামান ওনার অপোজিটে থাকা চেয়ার ইঙ্গিত করে বলেন, ওখানে বসো। চিত্রলেখা নিঃশব্দে পা বাড়ায়, এগিয়ে গিয়ে চুপচাপ বসে পড়ে। সে বসতেই তাকে পুলিশের মতো জেরা শুরু করেন। ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমার বাবা কি করেন? ব্যবসা না কোনো ছোটখাটো চাকরি? এমন প্রশ্নে খানিকটা বিব্রত হয় চিত্রলেখা। তার বিব্রত হওয়াটা চোখে মুখে ভেসে উঠেছে। তাকে চুপ করে থাকতে দেখে দিলারা জামান তাগাদা দিয়ে বলেন, আনসার মি, কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। জবাব দিতে হিমশিম খায় চিত্রলেখা, তবু নিজেকে সামলে নিয়ে মিনমিন সুরে বলে, আমার বাবা নেই। নেই বলতে? তোমাদের ছেড়ে চলে গেছে নাকি মারা গেছে? স্পষ্ট করে কথা বলো। মারা গেছেন। ও আই সি। আর তোমার মা, সে কি করেন? হাউসওয়াইফ না কিছু করেন? আমার মাও মারা গেছেন। তুমি তাহলে এতিম? এতিম শব্দটাতে যেন দিলারা জামান ভীষণ তাচ্ছিল্য ভরে উচ্চারণ করলেন। কথাটা বুকের ভেতর গিয়ে আঘাত করলো তাকে। চিত্রলেখার মনে পড়ে না শেষ কবে কেউ তাকে এভাবে এতিম বলেছিল। তার এতখানি জীবনের আগে কেউ তাকে এভাবে এতিম বলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়নি। খালা কোনোদিনও বলা তো দূরের কথা, বুঝতেও দেয়নি ওরা এতিম। চিত্রলেখার চোখ ভার হয়ে আসতে চাইল। কোনো রকমে নিজেকে সামলায় সে। এই ধরনের কথায় কেঁদে ফেলার মতো বয়স তার নেই। তাছাড়া অল্পে কেঁদে ফেলার স্বভাব চিত্রলেখার নেই। দিলারা জামান ওনার প্রশ্ন করা চালিয়ে যান। তোমার কি আর ভাই বোন আছে? মাথা ঝাঁকায় চিত্রলেখা। তৎক্ষণাৎই তিনি জিজ্ঞাসা করেন, কয় ভাই বোন তোমরা? তোমার বড় কেউ কি আছে? 4 জন, আমি সবার বড়। তোমরা তো এতিম, তাহলে তোমাদের দেখাশোনা কে করেছে? আই মিন ফাইন্যান্সিয়াল দিকটা কিভাবে ম্যানেজ করছো? আমরা আমার খালার কাছে মানুষ হয়েছি। আই সি। খালার কাছে আশ্রিত থেকেছো। আমার ছেলের রুচির এত অধপতন কবে হলো? দাঁতে দাঁত চেপে বসে থাকে চিত্রলেখা। জীবনে অনেকবার তাকে এতিম শব্দটা শুনতে হয়েছে, এতে অবশ্য তার আপত্তি নেই, কিন্তু আশ্রিতা শব্দটা কখনো শুনতে হয়নি তাকে, আজই প্রথম। কারো মুখ থেকে শুনতে যে এই শব্দটা ধারালো অস্ত্রের চাইতেও বেশি আঘাত করতে পারে তা জানা ছিল না চিত্রলেখার। আজই প্রথম টের পেল কি ধারালো একটা শব্দ বুকের ভেতরটা ক্ষতবিক্ষত করে ফেলতে সক্ষম। চিত্রলেখার কানে আশ্রিতা
শব্দটাকে পৃথিবীর সবচাইতে জঘন্য শোনাচ্ছে। মনে হচ্ছে এর আগে কেউ তাকে এমন জঘন্য কথা বলেনি। গা কাঁপুনি দিয়ে কান্না আসতে চাইছে তার, কিন্তু চিত্রলেখা কাঁদবে না। তাকে দুঃখ দেওয়া সহজ হলেও কাঁদানো ভীষণ কঠিন। রৌনকের সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? কতদিনের পরিচয় তোমাদের? আমি ওনার কোম্পানিতে চাকরি করতাম। কি বললে তুমি? তুমি আমাদের কোম্পানির এমপ্লয়ি? দিলারা জামানকে দেখে বোঝা যাচ্ছে উনি অবাক হয়েছে চিত্রলেখার পরিচয় শুনে। অবাক হওয়ার সুরেই বলেন, ও মাই গুডনেস। এক মুহূর্ত থেমে তিনি আরো বলেন, দেখো মেয়ে, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবো না, তাই সরাসরি বলছি। তুমি যদি টাকা পয়সার লোভে আমার ছেলেকে ফাঁসিয়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। আমি বুঝতে পারছি তোমার পারিবারিক অবস্থা ভালো নয়, অভাবে বড় হয়েছো। ভাই বোনদের মধ্যে তুমি সবার বড়, সো ছোটদের দায়িত্ব তোমার উপর। আমি বুঝি 20-30 হাজার টাকার বেতন দিয়ে এতগুলো মানুষের পেট চালানোটা কষ্টকরই বটে। তাই হয়তো ভেবেছো পয়সাওয়ালা কাউকে ফাঁসিয়ে নিতে পারলে এক নিমেষেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্য ঠিকই ভেবেছো, আমি তোমাকে দোষ দিচ্ছি না, খারাপও বলছি না। বাবা মা মরা এতিম মেয়ে, তোমাকে তো ভালো মন্দ শেখানোর মানুষ ছিল না, তাই ভালোটা শিখতে পারোনি। যা করার করে ফেলেছো, ওসব নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না, বরং তোমাকে সুন্দর একটা অফার দিচ্ছি। আমি তোমাকে একটা চেক লিখে দিচ্ছি। চেকটা নিয়ে রৌনককে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ছেলেকে আমি সামনে নিব। পুরুষ মানুষের কি আছে, বউ একটা গেলে আরেকটা আসবে। রৌনকও আবার বিয়ে করে নিয়ে নতুন করে সংসার করবে, অবশ্যই তোমার মতো কারোর সঙ্গে নয়। আমার ছেলের বউ হবার কোনো যোগ্যতাই তোমার নেই। রৌনকের বউ হতে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড দরকার, বুঝলে? কবুল বললাম। বিয়ে হয়ে গেল আর বিয়ে হয়ে গেছে বলেই যে এই বিয়ে বয়ে বেড়াতে হবে এর কোনো মানে হয় না। তোমাকে তো আমার ছেলে অন্যদের সামনে প্রেজেন্টও করতে পারবে না। কেন যে আমার ছেলেটা তোমার মতো নাম পরিচয়হীন একটা মেয়েকে বিয়ে করতে গেল আমি বুঝতেই পারছি না। আমার ছেলে এমন কাণ্ড জ্ঞানহীনের মতো একটা কাজ করে ফেললো, আমি মানতেই পারছি না। যাক গিয়ে, যা হবার তা হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে, সব ঠিক করে নিতে পারবো। এখনো সবকিছু হাত ফসকে বেরিয়ে যায়নি। চেকটা নিয়ে তুমি বিদায় হও আমার ছেলের জীবন থেকে। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিলারা জামান আরো বলেন। চিত্রলেখা উঠে দাঁড়ালে দিলারা জামান বাধা দিয়ে আরো বলেন। উঠে গিয়ে ওনার বেডসাইড টেবিলে ড্রয়ার থেকে একটা চেক বই বের করে তাতে কিছু লিখেন। স্বাক্ষর করে চেকের পাতাটা ছিঁড়ে চিত্রলেখার দিকে বাড়িয়ে দিয়ে বলেন। চিত্রলেখার হাতের কাছে চেকটা ধরে রেখেছেন দিলারা জামান, তবুও হাতের মুঠ খুলে চেকের পাতাটা নিচ্ছে না দেখে এবারে তিনি জোর করে চেকটা চিত্রলেখার হাতে গুজে দিলেন আর বলেন। চিত্রলেখা যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দেই বেরিয়ে গেল। দিলারা জামানের ঘরের দরজা দিয়ে বের হতে চিত্রলেখা জাহানারার মুখোমুখি পড়ে। চলে যেতে বলা হলেও রুমের বাইরে ঠিকই দাঁড়িয়েছিলেন তিনি। জাহানারাকে দেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে চিত্রলেখা, কিন্তু কোনো কথা হয় না তাদের। নিঃশব্দে হাত বাড়িয়ে চিত্রলেখার মাথায় আলতো হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। মেকি হেসে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে নিজের ঘরের দিকে অগ্রসর হয় চিত্রলেখা। রৌনকের ফেরার কথা ছিল সন্ধ্যা নাগাদ, কিন্তু তার ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছে। বাসায় ফিরে সরাসরি নিজের ঘরে গিয়েছে সে বউকে দেখতে। চিত্রলেখাকে দেখার জন্য রীতিমতো ছটফট লাগছে তার, একটু জড়িয়ে ধরার জন্য অস্থির অস্থির লাগছে। কিন্তু নিজের ঘরে আসতেই রৌনক দেখে চিত্রলেখা এখানে নেই, হয়তো বাথরুমে আছে। চিন্তা করে গায়ের কোটটা খুলে রাখে। পানি খাবার জন্য গ্লাস হাতে নিলে তার দৃষ্টি আটকায় গ্লাসের পাশে থাকা একটা ভাঁজ করা কাগজে। রৌনক দেখেই বুঝতে পারে এটা কোনো সাধারণ কাগজে নয়। এই ধরনের কাগজের সঙ্গে পরিচিত সে। আচমকায় বুকের ভেতরটা মুচড়ে ওঠে তার। গ্লাসটা নামিয়ে রেখে কাগজটা হাতে নেয়। ভাঁজ খুলতেই দেখে একটা চেকের পাতা। স্বাক্ষর দেখে রৌনকের বুঝতে একটু অসুবিধা হয় না এই চেকটা কার। সময় ঘনায় কিন্তু তার চন্দ্রের দেখা মেলে না। খানিক সন্দেহ হয় রৌনকের। সে গিয়ে বাথরুমের দরজার নবে হাত ঘোরাতেই দরজাটা খুলে যায়। চিত্রলেখা এখানে নেই। বেরিয়ে এসে বারান্দায় ঢু মারে রৌনক, কিন্তু এখানেও নেই তার চন্দ্রলেখা। চেকের পাতা সহ নিচে নেমে আসে সে। ড্রয়িং রুমে তার সঙ্গে দেখা হয় জাহানারার। তাকে দেখে রৌনক জিজ্ঞাসা করে, চন্দ্র কোথায় খালা? ছোট বউ তো তার ঘরেই আছে।
ঘরে নেই খালা? লাস্ট কখন দেখেছিল ওকে? সকালে ভাবি। জাহানারা বাকি কথা শেষ করতে পারে না, তার আগে রৌনক চেকের পাতাটা দেখিয়ে জিজ্ঞাসা করে। মা এটা দিয়ে আমার চন্দ্রকে চলে যেতে বলেছে, তাই না? জাহানারা মাথা নিচু করে ফেলে, আর এক মুহূর্ত দাঁড়ায় না। রৌনক বেরিয়ে যেতে নিলে পেছন থেকে জাহানারা জিজ্ঞাসা করেন, এই তো এলে, আবার কোথায় যাচ্ছ? বউকে আনতে যাচ্ছি খালা। রৌনক চিত্রলেখাকে খুঁজতে বেরিয়ে গেলে পেছনে জাহানারা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ আপনি সহায় হন, মেয়েটা যদি সহি সালামতে থাকে আপনি দেখবেন মাবুদ। চিত্রলেখা কখন বেরিয়ে গেছে তিনি বলতেই পারবেন না। বেশ কয়েকবার গিয়ে দরজা নক করেছিলেন, খাবার জন্য ডেকেছিলেন, কিন্তু চিত্রলেখা দরজা না খোলায় ফিরে এসেছেন। তিনি মন ভালো নেই, তাই হয়তো একা থাকতে চায় ভেবে আর বিরক্ত করেননি। কিন্তু এদিকে যে ওনার চোখ ফাঁকি দিয়ে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেছে তা জাহানারা বলতেই পারবেন না। এখন আফসোস লাগছে, ওনার চিন্তাও হচ্ছে চিত্রলেখার জন্যে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।